Okay, প্রথম question, the diagram shows a kettle of boiling water. As the water vapor cools, it turns into droplets of liquid water. কি হচ্ছে আসলে? ওয়াটার ভেপার ছিল, সেখান থেকে লিকুইড ওয়াটারে কনভার্ট হচ্ছে। সো ভেপার থেকে লিকুইড ওয়াটারে কনভার্ট হওয়া, তার মানে হচ্ছে গ্যাসিয়াস স্টেট থেকে লিকুইডে কনভার্ট হওয়ার যে প্রসেস, এখানে বলেছে মেনশন নেম অফ দ্য চেঞ্জ অফ স্টেট। সেই স্টেট চেঞ্জের নেমটা কি? চেঞ্জ অফ স্টেট। অলরাইট, তাহলে আমি এটা জানা কথা যে গ্যাস থেকে যখন লিকুইড হয় তখন যেই প্রসেস, সেই প্রসেসের নাম হচ্ছে কনডেনসেশন। বয়েলিংয়ের উল্টা কনডেনসেশন। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার। বিতে বলেছে ডেসক্রাইব হোয়াট হ্যাপেন্স ওয়েন ওয়াটার ভেপার কুলস টু ফর্ম লিকুইড ওয়াটার। ভেপার থেকে যখন লিকুইড হয় তখন কি কি চেঞ্জ হয়। এখানে কোশ্চেনে ওরা বলে দিয়েছে যে আমার অ্যান্সার কীভাবে দিতে হবে। ইয়োর অ্যান্সার শুড ইনক্লুড দ্য চেঞ্জ ইন দ্য এনার্জি। এনার্জির কী চেঞ্জ হয় সেটা লিখতে হবে। অ্যারেঞ্জমেন্টের কী চেঞ্জ হয় সেটাকে লিখতে হবে। চেঞ্জ ইন মুভমেন্টের কী চেঞ্জ হয়, মুভমেন্টের চেঞ্জটাকে সেটাও লিখতে হবে। 3টা পয়েন্টের জন্য 3 মার্ক এখানে অ্যাসাইন করা। সো আমি একটা টার্মসে লিখি। প্রথমটা হচ্ছে যে এনার্জির কী চেঞ্জ হয়। গ্যাস থেকে যখন লিকুইড হয়, কোশ্চেনে গ্যাস থেকে লিকুইডের কথাই বলা, রাইট? ওয়াটার ভেপার চেঞ্জ ইনটু লিকুইড ওয়াটার, তখন দে লুজ এনার্জি। তো প্রথম আমার পয়েন্টটা হবে দে লুজ এনার্জি। আমি এখানে ছোট ছোট করে পয়েন্ট লিখি, দে লুজ এনার্জি। গ্যাসের পার্টিকেলের থেকে লিকুইডের পার্টিকেলের এনার্জি কম। সো প্রথম অ্যান্সার দে লুজ এনার্জি। সেকেন্ড, চেঞ্জ ইন অ্যারেঞ্জমেন্ট, দে কাম ক্লোজ টুগেদার। They come closer together. And third answer, change in movement. তাদের মুভমেন্টটা স্লো হয়ে যায়, so they move less and slower. 3 number point, they move less and slower. সো এই 3টা পয়েন্ট লিখলে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাওয়ার কথা। নাম্বার 2তে বলেছে ইউজিং দ্য কিনেটিক পার্টিকেল থিওরি briefly explain why liquids have fixed volumes but not fixed shape. এই কোশ্চেনের অ্যান্সার আমাদের লিখতে হবে হচ্ছে কিনেটিক পার্টিকেল থিওরিতে, এই থিওরির আন্ডারে। সো এটার আইডিয়াল অ্যান্সার কেমন হওয়া উচিত? এটার আইডিয়াল অ্যান্সার হওয়া উচিত এরকম যে কোহেসিভ ফোর্স দিয়ে লেখি যে ইন লিকুইড স্টেট দ্য কোহেসিভ ফোর্স স্টিল প্রিডমিনেটস। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ইন লিকুইড স্টেট the cohesive force still predominates, but the disruptive force is stronger than it was in the solid. সো এটা হচ্ছে আমার ওপেনিং স্টেটমেন্ট অ্যান্সার লেখার। তো এর জন্য কি হয়? এর জন্য যেটা হয় সেটা হচ্ছে দিস অ্যালাউস পার্টিকেলস টু মুভ অ্যান্ড স্লাইড পাস্ট ইচ আদার ফ্রিলি ইন লিকুইডস। This allows particles to move and slide past each other. এই 2টা পয়েন্ট আমাদের মেক করতে হবে। এই 2টা পয়েন্ট বলার পর আমরা বলবো দ্যাট ইজ ওয়াই liquids have fixed volumes but they do not have fixed shape. They can take up the shape of any container while having the fixed volume. Number 3, below is a list of substance at 20 degrees Celsius: mercury, oil, water vapor, and common salt. Which of the substances does not have fixed shape and volume and can be compressed? কোনটাকে কম্প্রেস করা পসিবল? ফিক্সড শেপ নেই, ভলিউম নেই এবং কম্প্রেসও করা পসিবল। আমরা জানি যে সলিড ইনকম্প্রেসেবল, সলিডকে কম্প্রেস করা যায় না, লিকুইডকেও কম্প্রেস করা যায় না। সো মার্কিউরি এখানে অ্যান্সার হবে না, মার্কিউরি হচ্ছে লিকুইড মেটাল। অয়েল হবে না,
ওয়াটার ভেপার, কারণ কমন সল্ট হচ্ছে সলিড। সো প্রথম অ্যান্সারটা হচ্ছে ওয়াটার ভেপার, ডাজ নট হ্যাভ ফিক্সড শেপ অ্যান্ড ভলিউম অ্যান্ড ক্যান বি কম্প্রেসড। এটার অ্যান্সার ওয়াটার ভেপার। বি কোশ্চেনে বলেছে কন্টেইনস দ্য মোস্ট অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলস। পার্টিকেলসগুলোর যে অ্যারেঞ্জমেন্ট সেটা সব থেকে অর্ডারলি, সেটা কোথায় হয়? সেটা হয় হচ্ছে সলিডে। সলিডে পার্টিকেলসগুলোর রেগুলার প্যাটার্ন থাকে। তাহলে এখানে সলিড কোনটা? কমন সল্ট। কমন সল্ট মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখানে যা লিখেছে আমি সেভাবে লিখি, কমন সল্ট। নাম্বার 4, ডিফাইন আইসোটোপ। আইসোটোপের ডেফিনেশন অনেকভাবেই দেওয়া যায়। মূল পয়েন্টটা হচ্ছে যে আইসোটোপ সেম এলিমেন্টের অ্যাটম, এলিমেন্টটা সেম হবে, তার মানে তাদের প্রোটন নাম্বার সেম বাট নিউক্লিয়ন নাম্বার ডিফারেন্ট। অলরাইট, সো আইসোটোপ হচ্ছে সেই জিনিস, সেম প্রোটন নাম্বার বাট ডিফারেন্ট নিউট্রন নাম্বার। এখন নিউট্রন নাম্বার যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু অটোমেটিকলি নিউক্লিয়ন নাম্বারও ডিফারেন্ট হবে। তো সেম প্রোটন নাম্বার বাট ডিফারেন্ট নিউট্রন নাম্বার। আমি শুরুটা লেখা উচিত এভাবে, আইসোটোপস আর অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট with same proton number but different neutron number, and that's why different nucleon number. Alright, number 4 এর 2 তে a hypothetical substance M Z45, এই Z45 বলতে বুঝিয়েছে তার atomic number হচ্ছে 45, has two isotopes in nature whose masses are 90 and 95 respectively. First one is abundant 70% in nature and the other one than the other one. So প্রথমটা যদি 70% abundance থাকে প্রথমটার, তাহলে মিলিয়ে তো 100% হয়, তাহলে পরেরটার abundance হচ্ছে 30%। এখান থেকে আমাকে রিলেটিভ অ্যাটমিক মাস বের করতে হবে। খুব সহজ ক্যালকুলেশন। আমি এই যে 90 এর সাথে মাল্টিপ্লাই করব 70, 95 এর সাথে মাল্টিপ্লাই করব 30, তারপর ডিভাইড দিব হচ্ছে 100 দিয়ে। তাহলে এটার অ্যান্সার হবে এরকম, 90 ইন্টু 70 প্লাস 95 ইন্টু 30 ডিভাইডেড বাই 100। এটা যে অ্যান্সার আসে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে ফ্র্যাকশন আসতে পারে, ফ্র্যাকশন আসলে কোনো প্রবলেম নেই, আমরা ফ্র্যাকশনই রাখবো। যদি না খুব ক্লোজ টু অ্যান ইন্টেজার আসে তাহলে ইন্টেজারে কনভার্ট করার দরকার নাই। এখানে ক্যালকুলেট করলে 91.5 আসে, এটাই আমাদের অ্যান্সার, 91.5। অলরাইট, কমপ্লিট দ্য ফলোইং টেবল। 5 নম্বর কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং টেবল। এলিমেন্ট দিয়েছে, ইলেকট্রন দিয়েছে, প্রোটন দিয়েছে, নিউট্রনের কলাম দিয়েছে, ম্যাস নাম্বারের কলাম দিয়েছে। আচ্ছা, প্রথমটা আমরা খেয়াল করি। প্রথমে এখানে y2 প্লাস, মানে y একটা এলিমেন্ট ছিল, 2 প্লাস মানে সে দুইটা ইলেকট্রন কি গেইন করেছে না লুজ করেছে? প্লাস হওয়া মানে হচ্ছে সে ইলেকট্রন লুজ করেছে। তাহলে ইলেকট্রন লুজ করার পরে তার ইলেকট্রন হয়েছে 10টা, রাইট? ইলেকট্রন লুজ করার পরে এখানে 2 প্লাস দেওয়া। After losing 2 electrons, its number of electrons is 10. So originally তাহলে তার ইলেকট্রন কয়টা ছিল? যখন সে y ছিল তখন তার ইলেকট্রন ছিল হচ্ছে 12টা, কারণ দুইটা লুজ করার পরে হচ্ছে 10 হয়েছে। তাহলে তার অরিজিনালি যদি 12টা ইলেকট্রন থাকে, তার মানে তার প্রোটন হচ্ছে 12, কারণ ইলেকট্রনের নাম্বার প্রোটনের নাম্বার সেম হয়, সেটা 12। নিউট্রনও 12, তাহলে দুইটা মিলে ম্যাস নাম্বার মানে হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন, দে মেক 24। এক্স এর ইলেকট্রন নাম্বার 5, এক্স কিন্তু পিওরলি এলিমেন্ট, এইটা আয়ন না, এখানে কোনো প্লাস মাইনাস দেয়া নেই উপরে। এখানে 5টা ইলেকট্রন থাকলে এখানে প্রোটনও থাকবে 5টা, নিউট্রন 6টা গিভেন, তাহলে দুইটা মিলে ম্যাস নাম্বার হচ্ছে 5 + 6 11। Z1 মাইনাস, তার মানে সে একটা ইলেকট্রন এক্সট্রা গেইন করেছে, প্রোটন হচ্ছে 17, তার মানে তার নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 18। এমনিতে 17 ছিল কিন্তু একটা গেইন করার পরে 18 হয়েছে। আর নিউট্রন এখানে দেওয়া নেই, বাট ম্যাথ নাম্বার দেওয়া আছে 35। সো ম্যাথ নাম্বার দেওয়া থাকলে আমি নিউট্রন বের করতে পারবো ম্যাথ নাম্বার থেকে প্রোটন নাম্বার সাবট্রাক্ট করে। 35 - 17,
35 minus 17 হচ্ছে 18, তাহলে এটা নিউটন নাম্বার হচ্ছে 18. অলরাইট, এরপর কিউ এ ইলেকট্রন 16, প্রোটন হবে 16, নিউটন 16 গিভেন, তাহলে ম্যাথ নাম্বার হবে নিউটন প্লাস প্রোটন 32. মানে বেসিক আইডিয়াটা হচ্ছে যদি এখানে কোনো আয়ন না থাকে, পজিটিভ নেগেটিভ কিছুই না থাকে উপরে, তাহলে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন. বেসিক আইডিয়া হচ্ছে এইটাই. আর মাস নাম্বারকে অলসো অ্যাটমিক ম্যাসও বলে, ম্যাস নাম্বারকে নিউক্লিয়ন নাম্বারও বলে. সেগুলো সবই আসলে সেম. নিউক্লিয়ন নাম্বার এই জিনিসটা হবে নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন. তো এই দুটো জিনিস মাথায় রাখলে আসলে এই টাইপের সব কিছু করা সম্ভব. পিরিয়ডিক টেবিল তো দেয়াই থাকে কোশ্চেনে, তো কোনোটার ম্যাথ নাম্বার যদি দেওয়া না থাকে, অ্যাটমিক নাম্বার যদি দেওয়া না থাকে, এটা ইচ্ছা করলে পিরিয়ডিক টেবিল থেকে বের করা পসিবল. নাম্বার 6, the three states of matter are solid, liquid and gas. The diagram shows how the particles are arranged in each of the state. Use words from the box. বক্স থেকে ওয়ার্ড চুজ করতে হবে. এক্স ওয়াই জেড এর প্রসেসের নাম কি? এক্স কি বলেছে? লিকুইড থেকে গ্যাস হয়েছে, এখানে আমাদের কোনটা সেখানে মিলে? বয়লিং. তাহলে প্রথমটা হচ্ছে বয়লিং. ওয়াই গ্যাস থেকে লিকুইড হয়েছে, এই যে ওয়াই, তাহলে গ্যাস থেকে লিকুইড হওয়া হচ্ছে কন্ডেন্সিং. একদম প্রথম কোশ্চেন যেটা ছিল কন্ডেন্সিং. এরপর লিকুইড থেকে সলিড হয়েছে, লিকুইড থেকে সলিড হওয়া হচ্ছে ফ্রিজিং. সলিডিফাইং লেখা যাবে না, কারণ কি আমাদের এখানে বলেছে ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স. কোশ্চেনের কমান্ড খেয়াল করা লাগবে কি কি বলছে. বয়লিং, কন্ডেন্সিং, ফ্রিজিং. ডেসক্রাইব ব্রিফলি দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য পার্টিকেলস ইন লিকুইড. এইটা আমরা আগে করেছি. লিকুইডে কী ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে এইটা স্টেট অফ ম্যাটারে ক্লিয়ারলি লেখা আছে, এটা আমি এখানে আর দেখাচ্ছি না. ওই যেসব লিখতে হবে, দ্য পার্টিকেলস ইন দ্য লিকুইড আর হেল্ড ক্লোজলি টুগেদার বাট নট ইন এ ফিক্সড প্যাটার্ন. They are able to move and slide past each other, so they have their volume is constant, their volume is same but not their shape. এইসব জিনিস লিখতে হবে. Number 7, the graph below shows the heating curve for a substance Y. হিটিং কার্ভ. অলরাইট, এখানে হিটিং কার্ভের কি কি পোর্শন? প্রথম পোর্শনটা হচ্ছে এখানে ওয়াইটা প্রথমে সলিড ছিল, সলিড থেকে টেম্পারেচার বেড়েছে প্রথমে, তারপর এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তারপর আবার টেম্পারেচার বেড়েছে, তারপর আবার টেম্পারেচার কনস্ট্যান্ট, তারপর আবার টেম্পারেচার বেড়েছে. আমি কালারগুলো কনসিস্টেন্ট রাখি. সো এই কালারগুলো হচ্ছে টেম্পারেচার বেড়েছে, আর এই দুইটা কালার হচ্ছে টেম্পারেচার বাড়ে নাই, টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল. তো টেম্পারেচার কখন কনস্ট্যান্ট থাকে? যখন স্টেট চেঞ্জ হয়. তাহলে এই দুইটা জায়গাতে হচ্ছে স্টেট চেঞ্জ হয়েছে. তো নিচেরটা কি? নিচেরটা মানে এইটা, এই জিনিসটা হচ্ছে সে যখন সলিড থেকে লিকুইড হচ্ছিল, সলিড থেকে সে লিকুইড হচ্ছিল, যেই প্রসেসের নাম হচ্ছে মেল্টিং. তাহলে এটা তার মেল্টিং পয়েন্ট. আর এখানে তার স্টেট চেঞ্জ হচ্ছিল, সে কি হচ্ছিল? লিকুইড থেকে গ্যাস হচ্ছিল, এটা তাহলে বয়লিং পয়েন্ট. একটা জিনিস খেয়াল রাখা লাগবে, যখন স্টেট চেঞ্জ হয়, স্টেট চেঞ্জ হওয়া মানে যখন সলিড থেকে লিকুইড হয় অথবা লিকুইড থেকে গ্যাস হয়, তখন টেম্পারেচার চেঞ্জ হয় না, তখন টেম্পারেচার ফিক্সড থাকবে. আর যখন টেম্পারেচার চেঞ্জ হয়, যেমন এই দুইটা পজিশনে, এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে মানে তার টেম্পারেচার বাড়ছে. যখন স্টেট চেঞ্জ হয়, লিকুইড টু গ্যাস হয় অথবা সলিড থেকে লিকুইড হয়, তখন টেম্পারেচার ফিক্সড থাকে. কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ সাবস্টেন্স ওয়াই. মেল্টিং পয়েন্ট কোথায়? মেল্টিং পয়েন্ট হচ্ছে যেখানে সলিড থেকে লিকুইড হয়েছিল, এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট. আমি গুণে দেখি নিচ থেকে, এটা হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80. মেল্টিং পয়েন্ট হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস. সেলসিয়াস কি করে বুঝলাম? বিকজ এখানে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া. What happens to the temperature while the substance Y changes state? কোশ্চেনের রিকোয়ারমেন্ট খুব ক্লিয়ার. কোশ্চেনে জানতে চাচ্ছে যখন Y সলিড থেকে লিকুইড হয় অথবা লিকুইড থেকে গ্যাস হয়, মানে যখন স্টেট যখন চেঞ্জ করে, তখন টেম্পারেচারের কি হয়? টেম্পারেচার ডাজ নট চেঞ্জ. টেম্পারেচার
ডাজ নট চেঞ্জ লেখা যায়, টেম্পারেচার কনস্ট্যান্ট লেখা যায়, ইকুইভ্যালেন্ট সব স্টেটমেন্টই কারেক্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট। এক্সপ্লেন ওয়াই দ্য সাবস্টেন্স ওয়াই ক্যান নট বি এ পিওর ওয়াটার। ওয়াই কেন পিওর ওয়াটার না, এটা খুব বোঝা কঠিন ব্যাপার না, বিকজ আমরা জানি যে পিওর ওয়াটারের বয়েলিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে এই যে সরি আমি এখানে বলেছে হোয়াট হ্যাপেন্স, হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ ওয়াই 80 ডিগ্রি সেলসিয়াস। সলিড থেকে লিকুইড হয়েছে মেল্টিং, পরেরটা হচ্ছে বয়েলিং। আচ্ছা, ওয়াই দ্য সাবস্টেন্স ওয়াই ক্যান নট বি পিওর ওয়াটার। ইয়া, ওয়াই এর মেল্টিং পয়েন্ট হওয়ার কথা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি না। ওয়াই এর মেল্টিং পয়েন্ট হওয়ার কথা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস পিওর ওয়াটার হলে, অথবা পিওর ওয়াটার হলে তার বয়েলিং পয়েন্ট হওয়ার কথা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে কোনোটাই না। পিওর ওয়াটারের যে মেল্টিং পয়েন্ট, পিওর ওয়াটারের যে বয়েলিং পয়েন্ট, তার সাথে গ্রাফের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট কোনোটাই ম্যাচ করে না। মেল্টিং পয়েন্ট তো ম্যাচ করে না, বয়েলিং পয়েন্ট টু হাই, ম্যাচ করে না। সো ওয়াই পিওর ওয়াটার না। What can be deduced about two gases that have same molecular mass? Same molecular mass মানে তাদের mass same, তো mass যদি সেম হয় তাদের রেট অফ ডিফিউশন সেম হবে। যাদের mass সেম তাদের রেট অফ ডিফিউশন সেম, বিকজ ইকুয়াল mass হলে তারা ইকুয়াল রেটে ডিফিউজড হতে পারবে। সো এইটা ডি আনসার। How many state of matter are present during the line segment BC? BC তে কি কি প্রেজেন্ট, এটা হিটিং কার্ভ দেখা যাচ্ছে। BC মানে হচ্ছে সলিড থেকে লিকুইড হচ্ছে। সো ওই ম্যাটারটার, যে জিনিসটার হিটিং কার্ভ এইটা, সেই ম্যাটারটার কিছু অ্যামাউন্ট সলিড, কিছু অ্যামাউন্ট লিকুইড হয়ে আছে, বিকজ দিস ইজ দ্য প্রসেস অফ মেল্টিং। This is when the object, this is when the substance is changing its state from solid to liquid. So কিছু পার্ট সলিড, কিছু পার্ট লিকুইড, তাহলে সেটা দুইটা স্টেটে আছে। How many states of matter are present? 2. Which process takes the longest to occur? কোথায় সময় সব থেকে বেশি লেগেছে? আমি যদি সময়ের এগুলো আলাদা আলাদা করে মার্ক করি, এখান থেকে এইটুকু, তারপর এই মেল্টিং এর জন্য এইটুকু, তারপর এইটুকু, অ্যান্ড দেন এই পার্টটা হচ্ছে সব থেকে বড়। এখান থেকে এই পার্টটুকুর লেন্থ সব থেকে বেশি, তাহলে লংগেস্ট টাইম লেগেছে ডি থেকে ই পর্যন্ত, মানে বয়েল হতে, বয়েলিং প্রসেসে, বয়েলিং। হিটিং দ্য সলিড না, এই লেন্থ থেকে এই লেন্থটা ভিজুয়ালি বোঝা যাচ্ছে বড়। হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্লোরাইড আয়ন? আমাকে প্রথমে পিরিয়ডিক টেবিল থেকে দেখতে হবে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, কিন্তু ক্লোরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, দ্যাটস ওয়াই এটা ক্লোরিন নেগেটিভ, ক্লোরিড আয়ন। তাহলে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে তার এখন ইলেকট্রন হচ্ছে 18টা ইলেকট্রন হলে তার ইলেকট্রনিক কনফিগারেশন 288। তারা 288 এই ইলেকট্রনিক কনফিগারেশন ইলেকট্রনগুলো সাজানো থাকবে। তো 288 হচ্ছে অ্যান্সার। Gases are compressible because of the space between the particles. A sample of pure compound is heated until it is completely molten and the compound is then allowed to cool until it is completely solid again. প্রথমে কমপ্লিটলি মেল্ট করা হয়েছে, তারপর আবার কুল করা হয়েছে যেন সে আবার সলিড হতে পারে। সো এখানে পরের পার্টটুকু দেখাচ্ছে, দ্য গ্রাফ শোজ হাউ দ্য টেম্পারেচার অফ দ্য কম্পাউন্ড চেঞ্জেস উইথ টাইম। সে যখন কুল হচ্ছিল, is allowed to cool, so উপরে টেম্পারেচার থেকে আস্তে আস্তে কুল হচ্ছে। when are liquid and solid both present? লিকুইড সলিড কোথায় প্রেজেন্ট? যখন সে সলিডিফাইং হচ্ছিল, লিকুইড থেকে সলিড হচ্ছিল। সো প্রথমে তো সে ছিল লিকুইড অ্যান্ড সলিড, আমার এভাবে চিন্তা করলে হবে, লিকুইড অ্যান্ড সলিড বোথ প্রেজেন্ট মানে হচ্ছে তার স্টেটের চেঞ্জ হচ্ছে। যে যখন স্টেটের চেঞ্জ হয় তখন হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয় না। সো কিউ থেকে আর এর মধ্যে টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কিউ টু আর হচ্ছে ফাইনাল অ্যান্সার। উইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এলিমেন্ট? এটা বেরিলিয়াম, পিরিয়ডিক টেবিলে আছে এলিমেন্ট। জেনন, পিরিয়ডিক টেবিলে আছে, এটা একটা ইনার্ট গ্যাস, নোবেল গ্যাস। জিঙ্ক,
পিরিয়ডিক টেবলে আছে এলিমেন্ট, এটা কার্বন মনোক্সাইড, এটা কম্পাউন্ড, এটা এলিমেন্ট না। A student wants to separate a mixture of two compounds A and B respectively. He thought of using the apparatus given below. A এর melting point, boiling point, B এর melting point, boiling point given. এখানে বলেছে label the diagram A to F. A থেকে F পর্যন্ত ডায়াগ্রামটা লেবেল করতে হবে। তো এখানে লেবেলিংটা কিভাবে করব, এটা ডায়াগ্রাম দেখে দেখে লেবেলিং করা পসিবল। এই যেই পার্টটা এ, যেটা এ হচ্ছে বয়লিং ফ্লাস্ক, এখানে বয়লিং ফ্লাস্ক লেখা যায়, এতে বয়েল হচ্ছে, বি হচ্ছে থার্মোমিটার, সি কই, এই হচ্ছে সি, সি হচ্ছে কন্ডেন্সার, ডি, ডি হবে কোল্ড ওয়াটার আউট, এখানে কোল্ড ওয়াটার ইন, is there F? F হচ্ছে distillate. The student later thought that he made a mistake in choosing the apparatus. The apparatus choose করতে ভুল হয়েছে, okay? Mention the difference between the apparatus he mistakenly chose and the apparatus that should have chosen. আচ্ছা, এই পার্টটার ব্যাপার হচ্ছে সে যেই অ্যাপারেটাস নিয়েছে এটা সিম্পল ডিস্টিলেশনের জন্য, কিন্তু তার হচ্ছে ফ্র্যাকশনেটিং কলাম নেওয়া উচিত ছিল। তার এখানে কলামটা দেখে বোঝা যাচ্ছে এটা ফ্র্যাকশনেটিং কলাম না, তার ফ্র্যাকশনেটিং কলাম নেওয়া উচিত ছিল। মেনশন 2 আদার অ্যাপ্লিকেশনস অফ কারেক্ট ডিস্টিলেশন মেথড। কারেক্ট ডিস্টিলেশন মেথড বলতে বোঝাচ্ছে যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের আর কি কি অ্যাপ্লিকেশনস আছে। অনেক অ্যাপ্লিকেশন আছে, এখানে দুইটার কথা জিজ্ঞেস করছে, আমি এখানে তিনটা লিখে দিচ্ছি। একটা হচ্ছে সেপারেশন অফ লিকুইড এয়ার ইনটু অক্সিজেন আর নাইট্রোজেন, নাম্বার 1। সেপারেশন অফ লিকুইড এয়ার ইনটু অক্সিজেন and nitrogen, separation of crude oil into petrol, kerosene and other useful components, into petrol, kerosene and other useful components. And third part হচ্ছে separation of fermented liquor into ethanol and water. Separation of fermented liquor into ethanol and water. What feature must two liquids have to be separated by this method? তাদের মেল্টিং পয়েন্টের মধ্যে গ্যাপ, তাদের বয়লিং পয়েন্টের মধ্যে গ্যাপ থাকতে হবে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মেথড তখনই কাজ করে যেখানে হচ্ছে তাদের বয়লিং পয়েন্ট ডিফারেন্ট কিন্তু কাছাকাছি, ডিফারেন্ট ইয়েট ক্লোজ। তো কারেক্ট আনসার হচ্ছে fractional distillation is used to separate miscible liquids with different but very close boiling point. দুইটা পয়েন্টই মেনশন করতে হবে, ডিফারেন্ট হতে হবে, স্টিল ভেরি ক্লোজ হতে হবে। 126, 154 এই ক্রাইটেরিয়া মেনটেন করে, তারা ডিফারেন্ট ইয়েট ক্লোজ। মেনশন হুইচ লিকুইড উইল অ্যাপিয়ার ইন দ্য বিকার ফার্স্ট।
অলরাইট, এখানে লিকুইড দুটার নাম কি বলেছিল? কোনো নাম বলে নাই, তারা হচ্ছে এ বলেছে, বি বলেছে। এটা বোঝা যায় কি কোনটা হবে, এটা কমন সেন্স দিয়ে চিন্তা করলে বোঝা যায়। যেই লিকুইডটার বয়েলিং পয়েন্ট কম সেই লিকুইডটা তাড়াতাড়ি বয়েল হবে এবং সেটাকে তাড়াতাড়ি ডিস্টিল আউট করা পসিবল। সো যেটার বয়েলিং পয়েন্ট লেস, এখানে তো দুইটাই আছে এ আর বি, সো এ আর বি এর মধ্যে যেটার বয়েলিং পয়েন্ট লেস 126 ডিগ্রি, মানে এ তাড়াতাড়ি বয়েল হবে এবং এ ডিস্টিলড হবে ফাস্টার দ্যান বি, মানে এ উইল অ্যাপিয়ার ফার্স্ট, A because A has lesser boiling point. What is the significance of the direction of water flow in the condenser? এখানে যে ওয়াটার রানিং, এই কন্ডেন্সারে যে ওয়াটার রানিং, সেই ওয়াটারের সিগনিফিকেন্সটা কি? এই ওয়াটারের সিগনিফিকেন্সটা হচ্ছে যে এখানে একটা জিনিস খুব কেয়ারফুল, এখানে অনেকেই একটা জিনিস ভুল করে ফেলেছে, সেটা হচ্ছে যে কোল্ড ওয়াটার ইন হবে কিন্তু ই এন্ড দিয়ে, কোল্ড ওয়াটার এন্টার হবে ই এন্ড দিয়ে। জিনিসটা হচ্ছে এরকম যে দ্য ওয়াটার ফ্লোজ ইন থ্রু দ্য লোয়ার এন্ড অ্যান্ড ফ্লোজ আউট থ্রু দ্য হায়ার এন্ড। আমি এখানে লিখে দিই, দ্য ওয়াটার flows in through lower end, এই এন্ডটা হচ্ছে লোয়ার এন্ড, ফ্লাস্কের কন্ডেন্সারের এই এন্ডটা হচ্ছে লোয়ার এন্ড, এটা হচ্ছে লোয়ার এন্ড। তো লোয়ার এন্ড হলে ওয়াটার কিন্তু ঢুকবে লোয়ার এন্ড দিয়ে আর ওয়াটার বের হবে হচ্ছে হায়ার এন্ড দিয়ে। এই পার্টটা মনে রাখা খুবই খুবই ক্রুশিয়াল। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যখন কোল্ড ওয়াটার ইন করা হয়, এখান থেকে যেই ভেপারটা যায় কোল্ড ওয়াটার গিয়ে যেন সেটাকে আবার কনডেন্স করে লিকুইডে কনভার্ট করতে পারে। এটাই হচ্ছে ফাইনাল কোশ্চেনটার সিগনিফিকেন্স।